নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে জসীমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, কবি জসীমউদ্দিন কোন অভিধায় অভিহিত? উত্তর হবে কবি জসীমউদ্দিন পল্লী কবি অভিধায় অভিহিত। একের দাগে দুইয়ের প্রশ্ন, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে জসীমউদ্দিনের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নকশিকাঁথার মাঠ এবং ধানক্ষেত। দুয়ের প্রশ্ন বলেছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবিতায় বর্ণিত নদীটির নাম কি? উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই নদী। নেক্সট প্রশ্ন, মাচানের পরে কি আছে? উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে আছে শিমতলা আর লাউ কুমড়োর ঝাড়। দুয়ের দাগে তিনের প্রশ্ন, মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি? উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় বনের পাখিরা বোঝেনি, এখানে মানুষ বসত করে। নেক্সট প্রশ্ন আছে দুয়ের দাগে চারের, উঠানেতে কি কি শুকাচ্ছে? উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উঠোনেতে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ প্রভৃতি রোদে শুকাচ্ছে। দুয়ের দাগে পাঁচের প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় সকাল সন্ধ্যায় রঙিন মেঘেরা এখানে বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে কিছুক্ষণ থেমে থাকে। তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, কুটিরখানির লতা পাতা ফুল ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় কবি নদীর তীরে অবস্থিত পল্লী প্রকৃতির এক অপরূপ চিত্র অঙ্কন করেছেন। গড়াই নদীর পাশে অবস্থিত একটি কুটিরকে লতা জাতীয় গাছ ও ফুল যেন মায়ায় ঘিরে রয়েছে। ঘরের আশেপাশে শিমলতা, লাউ, কুমড়োর গাছ, বুনো ফুল পল্লী বাংলার এক চিরপরিচিত ছবি। এই লতাপাতা ফুল যেন পরম মায়ায় বা মমতায় কুটিরটিকে ঘিরে থাকে, যেন কুটিরে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠে। তিনের দিকে দুয়ের প্রশ্ন, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? দেখো, উত্তর হবে ডাহুক মেয়ে কারা। জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় ডাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। কাদের নিয়ে আসে? ডাহুক মেয়েরা এদো ডোবা থেকে ছোট ছোট ছানাদের নিয়ে আসে। কিভাবে কথা বলে? ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে। তিনের দিকে তিনের প্রশ্ন, যেন একখানি সুখের কাহিনী নানান আঁকড়ে ভরি। আখর শব্দটির অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন? দেখো, আখর শব্দের অর্থ হচ্ছে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া। প্রশ্নদিত আখর শব্দের অর্থ হলো অক্ষর। প্রিয় সুখের কাহিনী। আলোচ্য কবিতাটিতে কবি গড়াই নদীর তীরে গড়াই নদীর পাশে অবস্থিত একটি কুঠির ও তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন। কবির নানা অনুষঙ্গ তুলে বুঝিয়েছেন। সবকিছু মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ সুখের কাহিনী। এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে উঠোনে যত্ন করে শুকোতে দেওয়া মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরা, ধনে এবং লঙ্কা মরিচের চিত্র, যার পাশে আঁকা রয়েছে একটি আলপনা যা গ্রাম্য সংস্কৃতির পরিচায়ক। এ ছবির মাধ্যমে উপদ্রবহীন, সচ্ছল ও শান্তিপূর্ণ গ্রাম্য জীবনের কাহিনী ফুটে উঠেছে। তাই এই কাহিনী আমার ভালো লেগেছে। তিনের দিকে চারের প্রশ্ন, কিছুক্ষণ যেন থামিয়ে রয়েছে এ বাড়ির বাড়িরে ভালোবেসে। রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে পল্লী কবি জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতা থেকে প্রশ্নোক্ত উদ্ধৃতি নেওয়া হয়েছে। আলোচ্য উদ্ধৃতির মাধ্যমে নদী তীরে কুঠিরের উপরে সকাল সন্ধ্যায় বেড়াতে আসা রঙিন মেঘেদের কিছুক্ষণ থেমে থাকার কথা বলা হয়েছে। গড়াই নদীর তীরে লতাপাতা ফুল মায়ায় ঘেরা শান্ত স্নিগ্ধ কুঠিরটির অপরূপ সৌন্দর্য দেখে সদা চঞ্চল মেঘেরাও যেন ভালোবেসে কিছুক্ষণ থেমে যায়।
মেঘেদের এই থেমে যাওয়া যেন কুঠিরের সৌন্দর্য দেখে মুগ্ধতার বার্তা বহন করে। চারের দিকে আছে দেখো নিজের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন আছে, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুঠিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। দেখো উত্তর হবে জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় কবি প্রকৃতির সাথে একাত্ম এক গ্রামীণ কুঠিরের জীবন্ত ছবি এঁকেছেন। গড়াই নদীর তীরে অবস্থিত এই কুঠির খানিকে লতাপাতা ফুল মায়ায় ঘিরে রয়েছে। উঠোনের কোণে হাসছে বুনো ফুল, মাচানের উপর শিমলতা ও লাউ কুমড়োর ঝাড়, নিচে লাল নোটে শাক। এ বাড়ির নির্জনতা দেখে এদো ডোবা থেকে ছোট ছোট ছানা নিয়ে ডাহুক মেয়েরা এসে গান গেয়ে যায়। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান করে। তারা টেরও পায় না এখানে মানুষ বসবাস করে। উঠোনে নরম রোদে সযত্নে শুকায় মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে, লঙ্কা মরিচ প্রভৃতি। তার পাশে আঁকা আলপনার সৌন্দর্য মেঘেদের মুগ্ধ করে। মেঘেরাও যেন ভালোবেসে এ বাড়ির উপরে কিছুক্ষণ থেমে এ বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে উপভোগ করে। চার থেকে দুইয়ের প্রশ্ন, সুজন বাদিয়ার ঘাট কবিতায় কবি পরম মমতায় গ্রামীণ কুঠিরে ছবি এঁকেছেন। আমাদের প্রত্যেকেরই নিজের বাড়ির সঙ্গে এমন একটা মমতাময় সম্পর্ক আছে। তুমি তোমার বাড়ির বিভিন্ন অনুষঙ্গের বিবরণ দিয়ে একটা অনুচ্ছেদ লেখো। দেখো উত্তর হবে, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায় এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম সলুয়া। দূর থেকে দেখলে মনে হয় গ্রামটি সবুজ গাছপালা আগলে রেখেছে। আমাদের বাড়িটি মেন রোড থেকে কিছুটা ভিতরের দিকে, তাই শহুরে কোলাহল বা যানবাহনের আওয়াজ থেকে মুক্ত। আমাদের বাড়ির সামনে মাচানি পুঁই শাকের গাছ আছে। এছাড়াও বাড়ির চারপাশে আছে আম, নারকেল, কাঁঠাল প্রভৃতি ফলের গাছ। সীমানার কোণের দিকে রয়েছে একটা নিম গাছ। গাছগুলি বাড়িকে ছায়াবৃত করে রাখে। গরমকালে দক্ষিণা বাতাস প্রাণ জুড়িয়ে দেয়। আমাদের বাড়ির পিছনে রয়েছে চাষের জমি, সেখানে ধান, পাট, গম, সর্ষে প্রভৃতি চাষ হয়। বাড়ির সামনের কামিনী ফুল গাছে প্রতিবার একটা নাম না জানা পাখি বাসা বাঁধে। আমরা ওকে বিরক্ত করি না। আমাদের বাড়িতে গোয়াল ঘর আছে, সেখানে একটা গরু ও একটা বাছুর থাকে। শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত, গাছপালায় ঘেরা আমাদের বাড়িটি আমার খুব প্রিয়। বাড়ি ছেড়ে কোথাও গিয়ে মন টেকে না। এখন দেখো পাঁচের প্রশ্নে আছে, নিচের বাক্যগুলি থেকে ক্রিয়ার কাল নির্ণয় করো। কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, এটা হচ্ছে পোড়াগড়িত বর্তমানকাল। এরপরে প্রশ্ন, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি, এটা হচ্ছে সাধারণ বর্তমানকাল। পরের প্রশ্ন, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযত্নে, এটা হচ্ছে ঘটমান বর্তমানকাল। এরপর আছে দেখো, জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার, এটা হচ্ছে সাধারণ বর্তমানকাল। পাঁচের প্রশ্ন, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, এটা হচ্ছে পুরাগঠিত বর্তমানকাল। ছয়ের দাগে আছে দেখো, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। প্রথম প্রশ্ন, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকে, জটিল বাক্যে পরিবর্তিত করতে হবে। উত্তর হবে, লাল শাড়িখানি যে রোদে দিয়ে গিয়েছে সে এ বাড়ির কোনো বধূ। নেক্সট প্রশ্ন, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, চলিত গদ্যে। ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে। পরের প্রশ্ন, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, না সূচক বাক্য। গাছের শাখায় বনের পাখিরা গান ধরতে ভয় পায় না। পরের প্রশ্ন, এখনো তাহারা বোঝেনি হেতায় মানুষ বসত করে, যৌগিক বাক্যে পরিবর্তিত করতে হবে। তো উত্তর হবে, হেতায় মানুষ বসত করে কিন্তু এখনো তাহারা বোঝেনি। সাতের দাগে আছে দেখো, নিচে শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। কুমড়া থেকে হবে কুমড়ো থেকে হয়েছে কুমড়া, স্বরসঙ্গতি। কালিজিরা থেকে হবে কালো জিরা থেকে হবে কালিজিরা। উঠান থেকে হবে উঠোন, স্বরসঙ্গতি। সযত্নে থেকে হবে সযত্নে, স্বরভক্তি। অক্ষর থেকে হবে আক্ষর, এটা ক্ষতিপূরক দীর্ঘী ভবন। সন্ধ্যা থেকে হবে সাজ, এটা নাসিক্য ভবন। নয়ের দাগের আছে দেখো, নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর বিশেষ্য তা নির্দেশ করো। মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য, আনন্দ হচ্ছে ভাববাচক বিশেষ্য, ফুলগুলি হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, আলপনা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য।
10 নম্বর প্রশ্নে আছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর সর্বনাম তা লেখো। যার হচ্ছে অনির্দেশক সর্বনাম, তাহারা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম, তার হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এদো, লাল, বুনো, রঙিন বিশেষণগুলির সাহায্যে নতুন শব্দবন্ধ তৈরি করো। এদো হবে এদো ডোবা, লাল উল, বুনো ওল, রঙিন জামা।